অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 2, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 25 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা হচ্ছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সার্স গার্লস হাই স্কুল থেকে নেওয়া। আমি একটু বড় করে দেখি। এখানে কোশ্চেন পেপার ফিজিক্যাল সায়েন্স, প্রথমে দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল সায়েন্স, একটা তোমার লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে টোটাল প্রশ্ন যেমন 1 নম্বরে 8টি এমসিকিউ প্রশ্ন আছে। 2 নম্বর যদি আমরা একটু দেখে নিই, 2 নম্বরে হচ্ছে 7 মার্কের প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 মার্ক করে। 3 নম্বরে শূন্যস্থান পূরণ 6 মার্ক এবং সংক্ষেপে উত্তর দাও। 4 নম্বর 7টি অ্যান্সার করতে হবে, তোমার এখানে 2 করে মার্ক। তারপরে তোমার লাইফ সায়েন্সে শূন্যস্থান পূরণ আছে, বিশদ শব্দটি নির্বাচন করো, তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, তারপর সঠিক উত্তরটি নির্বাচন করো এবং প্রতি ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও, যে কোনো একটি, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। তো এই ছিল তোমার এই টোটাল প্রশ্ন। আমরা যদি এখন এই প্রশ্নটি উত্তর বিশ্লেষণ করি তাহলে তোমরা দেখতে পাবে প্রথমে বলছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়, বেড়ে যায়, একই থাকে, শূন্য হয়। আমরা যদি উত্তরটা দেখে নেই, উত্তরটা বলবো, তাহলে দেখা যাচ্ছে চাপ বাড়লে তোমার কমে যায়, অর্থাৎ 1 নম্বরের উত্তরটা হবে। কেন কমে যায় ব্যাখ্যাও আমি দিয়েছি। বরফের আয়তন জলের তুলনায় বেশি, তাই চাপ বাড়লে বরফ গলে জলে পরিণত হতে সুবিধা হয়, এজন্য বরফের গলনাঙ্ক কিছুটা কমে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আছে? বরফের গলনাঙ্ক লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ আমাদের 2 নম্বরের উত্তর। এটা মুখস্থ রাখবেন, মুখস্থ নির্ভর প্রশ্ন। আর ব্যাখ্যা যদি বলে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় জল করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, জিঙ্ক সালফেট কিসের সাথে বিক্রিয়া করে? জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? জারক পদার্থ হচ্ছে, আমরা যদি দেখি এখানে, জারক পদার্থ হচ্ছে সালফুরিক অ্যাসিড। হ্যাঁ, সালফুরিক অ্যাসিড জারক পদার্থ, কারণ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ হয় জারণ, এবং H+ ইলেকট্রন গ্রহণ করে, H2 হয় বিজারণ। যে পদার্থ অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে জারক বলে। আর এখানে H2SO4 হাইড্রোজেন সালফাইড জারক। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি দেখি ক্রিস্টাল লবণকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় তার নাম কি? তার নাম হচ্ছে, আমরা যদি এখানে বলি তাহলে নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। সীসা নাইট্রাইট এবং অনুরূপ নাইট্রেট উত্তপ্ত করলে বাদামি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, এরপরের প্রশ্ন, পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে কপার সালফেট। হ্যাঁ, কপার সালফেট জলে দ্রবীভূত হয়ে কপার 2+ এবং সালফেট 2- আয়নে ভেঙে যায়, তাই বিদ্যুৎ পরিবহন করে। কারণ আমরা জানি যে সকল পদার্থ আয়নাইজেশন হয়ে যায়, তার ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ চালিত হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? 5 লক্ষ ভোল্ট। হ্যাঁ, ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের মধ্যে প্রায় 5 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য থাকে, মুখস্থ রাখবে। এরপরে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধু কঠিন পদার্থে, আমরা উত্তর হবে শুধু কঠিন পদার্থ। এরপরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড জলে সম্পূর্ণ আয়নিত হয়, তাই এটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন, এক কথা উত্তর দাও। কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? হ্যাঁ, তার প্রশ্নটা আমরা দেখে নিলাম, তারপরে আমরা উত্তরগুলি দেখছি। 1 নম্বর, বিকিরণ। কোন তাপ সঞ্চালন পদ্ধতি? অর্থাৎ বিকিরণ পদ্ধতি। বিকিরণ তাপ শূন্য দিয়েও চলাচল করতে পারে। এরপরে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম হচ্ছে কাচ। তারপরে প্রশ্ন হচ্ছে শিশির পড়ার শর্ত কি? শিশির পড়ার শর্ত, বস্তুর তাপমাত্রা শিশিরাঙ্কে নেমে আসা হচ্ছে শিশির পড়ার শর্ত। আলু ও লিভার বা মেটাতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লিখো, ক্যাটালেস। এরপরের প্রশ্ন হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, কোনো পদার্থের দহন হলে কি উৎপন্ন হয়? অক্সিজেন কোনো পদার্থের দহন হলে অক্সাইড উৎপন্ন হয়। দহনের ফলে পদার্থে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় অক্সাইড গঠন করে। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়? লোহার চামচ ব্যবহৃত হয়। যে বস্তুতে প্রলেপ দেওয়া হয় সেটি ক্যাথোড হয়। এরপরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? ক্যাথোডে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, কারণ ইলেকট্রন গ্রহণেই বিজারণ, তাই ক্যাথোডে সর্বদা বিজারণ ঘটে। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়, অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে ফিউজ দ্রুত গলে সার্কিট এটাকে রক্ষা করে। ইগলু বরফ দিয়ে বানানো, কারণ বরফ তাপের কুপরিবাহী। তারপর
হ্যাঁ, তাপ বাইরে যেতে দেয় না, ফলে ভেতরে উষ্ণ থাকে। এরপরের প্রশ্ন, এপি 2++2E এটি একটি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। এপি ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটি জারণ বিক্রিয়া। ধাতুর উজ্জ্বলতা বাড়াতে ড্যাশ করা হয়, পালিশ করা হয়। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্নে সমযোজী যৌগ হলে তড়িৎ পরিবহন করে হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হলেও জলে দ্রবীভূত হয়, আয়নে পরিণত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের বলে ড্যাশ অনুঘটক বলে। তারপর অনুঘটক নিজে অপরিবর্তিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এরপর পরের প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বরের প্রশ্ন। 7টি প্রশ্ন আছে। হিমমিশ্র কি? হাতি শীতকালে ধুলো মাখে কেন? হিমমিশ্র যে মিশ্রণের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যায় তাকে হিমমিশ্র বলে। উদাহরণ, বরফ ও সাধারণ লবণ। হাতি শীতকালে ধুলো মাখে কেন? হাতি শরীরে ধুলো মাখে কারণ ধুলোর স্তর শরীরের উপর একটি আবরণ তৈরি করে, যা শরীরের তাপ সহজে বাইরে বের হতে দেয় না, ফলে শরীর উষ্ণ থাকে। এরপরের প্রশ্ন, শীতকালে পুকুরের উপরিভাগে বরফ জমলেও জলজ প্রাণী কীভাবে বেঁচে থাকে? জলজের সর্বাধিক ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে হয়। শীতকালে 4 ডিগ্রি এর জল নিচে নেমে যায়, উপরিভাগের জল 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে বরফে পরিণত হয়। বরফ তাপের কুপরিবাহী হয় নিচের জলকে ঠান্ডা হতে বাধা দেয়, ফলে নিচের জল প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং জলজ প্রাণী সহজে বাঁচে। এরপরের প্রশ্ন, 50 ডিগ্রি ভরের উষ্ণতা বৃদ্ধি মানে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? এখানে ভর 50 গ্রাম, তাপ হচ্ছে 25 ক্যালোরি। তারপর তাপমাত্রা বৃদ্ধি ডেলটি, যেটা 2 ডিগ্রি সেলসিয়াস। সূত্র কিউ সমান MS ডেলটি, অর্থাৎ এস সমান কিউ বাই, যদি সাইড চেঞ্জ করা, এম ডেলটি। এখন মানটা বসালে এস সমান 25, কিউ সমান 25 আর এম হচ্ছে 50 × 2, অর্থাৎ 25/100, এটা ভাগ করলে 0.25 ক্যালোরি পার গ্রাম। এরপরের প্রশ্ন যদি আমরা উত্তরটা দেখি তাহলে কী হবে? জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে, জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড আছে সমীকরণে জারণ ও বিজন বিক্রিয়া লেখো। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দেখাতে বলেছে। এটি একটি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। জারণ অক্সিডেশন, যেটা কার্বন এটা ভেঙে কার্বন মনোক্সাইড এবং 2টা অর্থাৎ কার্বন অক্সিজেন গ্রহণ করে জারিত হয়েছে। আর বিজারণ, এখানে জিঙ্ক 2+2 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক হয়েছে, অর্থাৎ জিঙ্ক অক্সাইডের জিঙ্ক 2+ ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে। সিদ্ধান্ত, কার্বনের জারণ হয়েছে, জিঙ্ক অক্সাইডের বিজারণ হয়েছে। এরপরের প্রশ্ন, ওয়েল্ডিংয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণের ব্যবহার করা হয় কেন? অক্সিজেন ও অ্যাসিটিলিনের মিশ্রণ জ্বালালে প্রায় 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি তাপমাত্রা অত্যন্ত উষ্ণ শিখা উৎপন্ন হয়। উচ্চ তাপমাত্রায় ধাতু সহজে গলা যায় এবং 2টি ধাতুকে দৃঢ়ভাবে জোড়া দেওয়া যায়, তাই ওয়েল্ডিংয়ের কাজে অক্সিডেশন শিখা ব্যবহার করা হয়। এরপর পরের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি উৎপন্ন হয়? বিক্রিয়া সহলেখ। ক্যাথোড আমরা যদি দেখি, সোডিয়াম প্লাস আয়ন প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম উৎপন্ন পদার্থ সোডিয়াম, এবং অ্যানোডে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন হয়েছে, অর্থাৎ ক্লোরিন গ্যাস। চূড়ান্ত উত্তর, ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন। এরপরের প্রশ্ন, গ্যালভানাইজেশনকে প্রয়োজনীয়তা কি? গ্যালভানাইজেশন, লোহার উপর দস্তার পাতলা প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। প্রয়োজনীয়তা, লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে, লোহার স্থায়িত্ব বৃদ্ধি করে, ক্ষয় প্রতিরোধ করে, পাইপ, টিনের ছাদ আর তৈরি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে ধাতু এবং তড়িৎ বিশেষ পদার্থ উভয় তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো। ধাতুতে বিদ্যুৎ পরিবাহিত হয় মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, অন্যদিকে তড়িৎ বিশ্লেষ পদার্থে বিদ্যুৎ পরিবাহিত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন চলাচলের মাধ্যমে, অর্থাৎ ধাতু ইলেকট্রনের মাধ্যমে পরিবহন, তড়িৎ বিশ্লেষ আয়নের মাধ্যমে পরিবহন। এই কারণে উভয় বিদ্যুৎ পরিবহন হলেও তাদের পরিবহন মাধ্যম ভিন্ন। পরের প্রশ্ন, বিদ্যুৎ চালিত ট্রেনের প্যান্টোগ্রাফ ও বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? ট্রেন চলার সময় প্যান্টোগ্রাফ ও বিদ্যুৎবাহী তারের মধ্যে মাঝে মাঝে ক্ষণিকের জন্য ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে উচ্চ বিভবের কারণে বায়ু আয়নিত হয়, তড়িৎ প্রবাহিত হয় এবং বৈদ্যুতিক আর্ক সৃষ্টি হয়। আর্ক থেকে উজ্জ্বল আলো দেখা যায়। এরপরের প্রশ্ন, অথবা, যেটা বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? স্বাভাবিক অবস্থায় বায়ু বিদ্যুৎ পরিবাহী, কিন্তু খুব উচ্চ বিভব প্রয়োগ করলে বায়ুর অণুগুলো আয়নিত হয় ধনাত্মক আয়ন এবং মুক্ত আয়ন ইলেকট্রন পরিণত হয়। আয়ন ইলেকট্রন চলাচলের ফলে বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে। এরপরে আমরা চলে যাব লাইফ সায়েন্সের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ, প্রভৃতি হলো তোমার ডাল জাতীয় উদ্ভিদ, যেটাকে আমরা বলি লিগুমিনোয়াস। ডাল জাতীয় উদ্ভিদের মূলে বিয়াম ব্যাকটেরিয়া থাকে, যা বায়ুমণ্ডলে নাইট্রোজেন স্থির করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপরে ডেঙ্গু রোগের জীবাণুর নাম কি? ডেঙ্গু রোগ ডেঙ্গু ভাইরাস দ্বারা হয় এবং একে এডিস
এজিপ্টি মশার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করে, নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। নাইট্রোজেন বৃদ্ধিতে পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটায় এবং সবুজ রং বজায় রাখে। এরপরের প্রশ্ন, মাছের প্রাথমিক খাদ্য হলো কি? প্লাঙ্কটন। ছোট মাছ ও গাছের পোনা, মাছের পোনা প্রধানত ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন খায়। মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো কি? পিউপা। আমরা যদি পর্যায় দেখি, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ মৌমাছি। এরপর পরের প্রশ্ন, চা পাতায় উপস্থিত উপকারটি হলো কি? ট্যানিন। ট্যানিন, এটা এমসিকিউ প্রশ্ন। চা পাতায় ট্যানিন থাকে যা চায়ের কষা স্বাদের জন্য দায়ী। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি রবি ফসল? রবি ফসল হচ্ছে গম। রবি ফসল শীতকালে চাষ করা হয় এবং বসন্তকালে কাটা হয়। উদাহরণ গম, সরিষা, মটর। এরপরের প্রশ্ন হচ্ছে কি? রক্তের মাধ্যমে সংক্রমিত ভাইরাস ঘটিত যকৃতের রোগ হলো কি? যকৃতের রোগ হলো হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তের মাধ্যমে সংক্রমিত এবং যকৃতকে আক্রান্ত করে। এরপরের যে প্রশ্ন, যদি বলে বিষয় দৃশ্য শব্দটি নির্বাচন করো। বাটা রুই, কাতলা মৃগেল। এখানে মৃগেল, কারণ বাটা রুই এবং কাতলা মিঠে জলের মাছ, মৃগেল সাধারণত লোনা বা খড়পাড়ির মাছ। ঢেকাল পদ্ধতি, গেলানো বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি, রাহাত পদ্ধতি। এখানে ড্রিপ পদ্ধতি, কারণ ড্রিপ পদ্ধতি একটি আধুনিক সেচ পদ্ধতি, অন্য তিনটি প্রথাগত সেচ পদ্ধতি। এরপরে প্রতি ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ, একটা হচ্ছে 2,4-D এবং গ্লাইফসফেট। আর অসংক্রামক রোগ ঘাটিত মহামারী হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। এরপরের প্রশ্ন, নির্মিত প্রশ্নগুলি উত্তর দাও। নিবিড় মিশ্র চাষ কাকে বলে? এই যে একই জমিতে একই সময়ে দুই বা ততোধিক ফসল বৈজ্ঞানিকভাবে একসঙ্গে চাষ করাকে নিবিড় মিশ্র চাষ বলে। উপকারিতা, জমির সর্বোচ্চ ব্যবহার হয়, উৎপাদন বৃদ্ধি পায়, মাটির উর্বরতা বজায় থাকে। এরপরের প্রশ্ন, হিউমাস কি? মৃত উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া জৈব পদার্থকে হিউমাস বলে। উপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধি করে, জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। এরপরের প্রশ্ন, লিটার তৈরিতে পূর্বে কি দিয়ে ঘরের মেঝ জীবাণুমুক্ত করা হয়? কুইক লাইম বা ব্লিচিং লাইম দিয়ে। ব্যাখ্যা, চুন জীবাণু ধ্বংস করে এবং দুর্গন্ধ কমায়। এরপরের প্রশ্ন, ও অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন দুটি মুরগির উদাহরণ দেয়। একটা হচ্ছে রোড আইল্যান্ড রেড, তারপরে একটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। অর্থাৎ এরা ডিম ও মাংস দুই ক্ষেত্রে উপযোগী। কালোজার সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখো। এটা একটা হচ্ছে কি? রোগ জীবাণু। এটা হচ্ছে লেইশম্যানিয়া ডোনোভেনি, আর বাহক হচ্ছে স্ত্রী বেলে মাছি স্যান্ডফ্লাই। এরপরের প্রশ্ন, চাষ করা জমির প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? জমিকে কিছু সময় অনাবাদি রেখে দিলে মাটির হারিয়ে যাওয়া পুষ্টিগুণ পুনরায় ফিরে আসে, রোগ জীবাণু আগাছার সংখ্যা কমে যায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, পরবর্তী ফসলের ফলন ভালো হয়। এরপরের প্রশ্ন, জৈব সার ব্যবহারের দুটি উপকারিতা লেখো। 2 মার্কের। মাটির উর্বরতা, হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পরিবেশ দূষণ কমায়। কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? ময়লা জলে প্রচুর জৈব পদার্থ থাকে। এই জৈব পদার্থ থেকে প্লাঙ্কটন উৎপন্ন হয় যা মাছের প্রাকৃতিক খাদ্য, ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়, খাদ্যের খরচ কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়। জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? 2 মার্কের প্রশ্ন। জৈবিক পদ্ধতিতে ক্ষতিকর পোকামাকড়কে তাদের প্রাকৃতিক শত্রুর সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। লেডিবার্ড বিটল ব্যবহার করে এপিড দমন। তারপরে ট্রাইসো ও গ্রাম্মা বলতা ব্যবহার করে ক্ষতিকারক পোকার ডিম ধ্বংস, এবং বেসিলাস থুরিঙ্গিয়েনিসিস বিটি ব্যাকটেরিয়া ব্যবহার করে শুঁয়োপোকা দমন। উপকারিতা, পরিবেশ দূষণ হয় না, উপকারী পোকামাকড়ের ক্ষতি কম হয়, রাসায়নিক কীটনাশক ব্যবহার কমে। তাহলে এই ছিল তোমার এই 6 নম্বরের যে প্রশ্ন, চাষ করা জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? চাষ করা জমি, এটা তো আমি পুরো বলে দিয়েছি। তো এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। ভিডিওটি যদি ভালো মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্ত। वीडियोस बनाने हैं, সবাই फिल्मोरा है ना।